আমজাদ সিকদারের মেজাজ তুঙ্গে। ক্রমে ক্রমে ফুঁসছে পুরো নাকের পাটা, দাঁত কিরমিরিয়ে দোল খাচ্ছেন কেদারায়। তন্মধ্যে ঘরে ঢুকলেন মিনা বেগম। সন্তপর্ণে দৌড় চাপিয়ে নরম পায়ে এগিয়ে এলেন। স্বামীর রাগ মুখচোখে দেখে অতিষ্ঠ ভঙ্গিতে দুদিকে মাথা দোলালেন। সুস্থে ধীরে ডাকলেন, শুনছেন? আমজাদ সিকদার তাকালেন না, একই রকম গাঁট হয়ে বসে রইলেন। মিনা বেগমের বুঝতে বাকি নেই জল কতদূর গড়িয়েছে। যে বাড়িতে গাছের পাতা নড়ে না তার হুকুম ছাড়া, সেখানে মেয়ের শিক্ষক পরিবর্তন, তাও আবার যে ছেলেকে ঠিক করেছেন স্বয়ং তিনি। মিনা বেগম অথই জলে পড়লেন যেন। কি বলবেন, কি করবেন বুঝে উঠলেন না। ওদিকে ধেরি মেয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে, আর এদিকে বাপ বোম হয়ে বসে আছে। সাথে বাড়িতে এসেছে ধূসরের বান্ধবী। এই মুহূর্তে কোন দিক সামলালে জুৎসই হবে কিছুতেই মাথায় ঢুকল না। তখন আমজাদ সিকদার মেয়ের কান্না শুনে ও ঘরে গেছিলেন। যখন শুনলেন আসল ঘটনা, টু শব্দ না করে হনহনিয়ে চলে এলেন কামরায়। মিনা বেগম ভালো করেই জানেন বাড়িতে বাইরের লোক থাকাতেই আমজাদ সিকদার রাগ ঢাক গিলে ফেলেছেন। কিন্তু যেই মুহূর্তে মেয়েটি চলে যাবে, বোম ব্লাস্ট হবে তৎক্ষণাৎ। আর এই বিস্ফোরণে কার কি ক্ষয় হবে না জানলেও দূষরের যে বিপদ আছে সেই বিষয়ে সুনিশ্চিত। তাই তো সবকিছু ফেলে ঝুলে স্বামীর পেছন পেছন এলেন, যাতে মেজাজি মানুষটাকে বুঝিয়ে শুনিয়ে একটু শান্ত করা যায়। আর যাই হোক, মারিয়া মেয়েটা যে কি মার্জিত সে তার আচরণেই বোঝা যায়। এই মেয়ের কাছে পড়লে পিউ নির্দ্বিধায় ভালো রেজাল্ট করবে আশা আছে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? গুরুগম্ভীর স্বরটায় নড়ে চড়ে উঠলেন মিনা বেগম। ধ্যান জ্ঞান ছুটে গেল। তটস্থ হয়ে তাকালেন স্বামীর দিকে। আমজাদ সিকদার তখনও চেয়ে আরেক দিক। মিনা বেগম নরম কণ্ঠে বললেন, আপনি কি রাগ করেছেন? করার কথা নয় বলছ? পাল্টা প্রশ্নে মিনা বেগম ভূ গুটিয়ে বললেন, রাগ করবেন কেন? ধূসর। পথিমধ্যেই খেকিয়ে উঠলেন, চুপ করো, সারাক্ষণ ধূসর ধূসর। ওর সাহস কি করে হয় আমার ঠিক করা ছেলেটিকে ছাড়িয়ে নিজে টিচার নিয়ে আসার? এভাবে বলছেন কেন? পিউ কি ধূসরের পর কেউ? ও কি খারাপ চাইবে মেয়েটার? নির্ঘাত ভয়শালের পড়ানোর ধরুন ওর ভালো লাগেনি বলে মানা করেছে। এমনি এমনি কোনো কাজ করার মতো ছেলে আমাদের ধূসর নয়। আমজাদ সিকদার দাঁত চেপে চোখ বুজে শ্বাস ফেলে তাকালেন। বললেন, কি লাভ হলো এত ভালো ব্রেন দিয়ে? না পারল একটা ডাক্তার হতে, না পারল ইঞ্জিনিয়ার। অপাত্রে দান সব। ধূসরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলায় মিনা বেগমের মুখ চুপসে এলো। সাফাই গিয়ে বললেন, এভাবে বলছেন কেন? ধূসর বেকার কে বলেছে? রাজনীতি কি পেশা নয়? ও তো আপনাদের টাকায় একজোড়া জুতোও কেনে না। তাহলে কথায় কথায় ছেলেটাকে এত হেয় করে কথা বলেন কেন? আমজাদ সিকদার চোখ মুখ কুঁচকে বললেন, রুবাইদার থেকেও এই ছেলের প্রতি দেখছি তোমার বেশি টান। ওকে কিছু বললেই কোমর বেঁধে ঝগড়া করতে আসো। ছেলে কি রুবাইদার একার? এইবারই প্রত্যেকটা সন্তান আমাদের প্রত্যেকের। এসব তো আপনি নিজেই আমাকে শিখিয়েছিলেন। আর আপনি নিজেও কি ধূসরকে কম ভালোবাসেন? ছেলেটা এখন আপনার কথার বিরোধিতা করে, মন মতো কাজবাজ করে না বলেই আপনার এত হম্বিতম্বি। না হলে এরকমটা আপনিও করতেন না, আমি ভালোই জানি। আচ্ছা, সব বাদ। একটা কথা তো অস্বীকার করতে পারবেন না, ধূসরের মতো রেজাল্ট আমাদের এই তল্লাটে কজনের আছে বলুন তো? পড়াশোনায় ওর মতো দুর্দান্ত মাথার ব্রেনই বা আছে কার? তাই এসব ক্ষেত্রে আপনার আমার থেকে ও বেশি ভালো বুঝবে, তাই না? যুক্তিটা মানানসই। ভেতর ভেতর আমজাদ সিকদার নিজেও জানেন ধূসরের পড়াশোনার এই গুণের কথা। সাথে ছেলে মাত্রাধিক বুদ্ধিধারী। অফিসের লোকজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সাথে একসময় নিজেও গুণগান গেয়েছেন এই ছেলেকে নিয়ে। আর এখন দুঃখটা সেখানেই। সূক্ষ্ম হাসলেন তিনি। আফসোস করে বললেন, কি লাভ হলো এত ভালো ব্রেন দিয়ে? না পারল একটা ডাক্তার হতে, না পারল ইঞ্জিনিয়ার। অপাত্রে দান সব। মিনা বেগম এতক্ষণ কোমল স্বরে কথা বললেও এবার খেই হারালেন। কঠিন কিছু জিভের ডগায় এলেও বলতে পারলেন না। স্বামীর মুখের উপর কড়া জবাব দেওয়ার অভদ্রতা হবে না তাকে দিয়ে। তাই মিনমিন করে বললেন, সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো কথা নেই। ধূসরের প্রতি আমাদের বিশ্বাস আছে। ও ঠিক একদিন অনেক বড় নেতা হবে। সেদিন আপনিও ওর কাজে বুক ফুলিয়ে গর্বিত হবেন যে ও আমাদের বাড়ির ছিলে, আমার বংশের গৌরব। আমজাদ সিকদার বিদ্রুপাত্মক হেসে উড়িয়ে দিলেন কথাটা। দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নেড়ে বললেন, তাহলে তো হয়েই যেত। হবে,
একদিন না একদিন আমার কথাটা ফলবে ইনশাল্লাহ। তাই আপনার কাছে এখন অনুরোধ করছি, এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা নাই বা করলেন। পিউর এতেই ভালো হবে দেখবেন, ভীষণ ভালো রেজাল্ট করবে ও, মিলিয়ে নিন। স্ত্রীর আত্মবিশ্বাস দেখে অবাক না হতে পারলেন না আমজাদ সিকদার। কি পরিমাণ ভরসা থাকলে মানুষ এরকম আজগুবি কথাবার্তা বলে। নতুন করে বিতর্ক করতে ইচ্ছে করল না তার। একটা কথা ঠিক, পিউর জন্যে ধূসরের কোনো সিদ্ধান্ত কখনো খারাপ হবে না, এ বিশ্বাস তার নিজেরও আছে। যার দরুন ধূসর পিউকে শাসন করলে তিনি ভান করেন দেখেও না দেখার। কিন্তু যে ছেলে তাদের কাউকে মানে না, সে ছেলের বাকিদের বেলায় কেন এত কঠোরতা থাকবে? এটা কি মেনে নেওয়ার মতো কথা? আবার ধূসরকে কিছু বলা মানেই এ বাড়ির নারী সদস্যরা হামলে পড়ে এক প্রকার। আমজাদ সিকদার ভাবুক ভঙ্গিতে চুপ করে বসে থাকলেন। পরিস্থিতি অনুকূলে বুঝতে চুটে হাসি ফুটল মিনা বেগমের। গদগদ হয়ে শুধালেন, আপনাকে এক কাপ চা বানিয়ে দেই? আমজাদ সিকদার উত্তর দিলেন না। মিনা বেগম ফের বললেন, মাথাটা কি এখনো গরম? লেবুর শরবত দেব নাকি এক গ্লাস? আমজাদ সিকদার রেগেমেগে বললেন, ছুচরো আলাপ বাদ দিয়ে আপাতত আমার চোখের সামনে থেকে বিদে হও। মিনা বেগম থতমত খেলেন স্বামীর অকস্মাৎ চেতে যাওয়ায়। যাচ্ছি যাচ্ছি বলেই দ্রুত পায়ে ঘর ছাড়লেন। আমজাদ সিকদারের মেজাজ ঠিক হল না, হবেও না। বিষয়টা বুঝতেই তিনি উঠে দাঁড়ালেন। ওয়ার্ড্রবের ড্রয়ার থেকে শর্ট বের করে ফতুয়ার উপরেই পড়ে ফেললেন। এখন বাড়িতেও থাকবেন না, ভাবভঙ্গি ঠিক করতে হলে হাওয়া বাতাস খেয়ে আসতে হবে বাইরের। পিউ নামের মতোই ছোটখাটো শক্তির অধিকারী মেয়েটির দুর্দশ কমার নয়, উল্টে হৈ হৈ করে বাড়ছে। তখন দরজা ছিটকিনি টানার আগেই ভূতের মতো হাজির হলো ধূসর। এক হাত দিয়ে ঠেকিয়ে ধরল দরজাটা। পিউ ঘাবড়ে গেল, হাল ছাড়ল না, পাল্টা জোর খাটালো সে। দরজা আজ লাগিয়েই ছাড়বে। কোনোভাবে দরজা আটকাতে না পারলে আজ আর রক্ষে নেই। কিন্তু দুর্ভাগ্য, ধূসরের মতো বলিষ্ঠ পুরুষের গায়ের জোরে নিকট মেয়েটা যে দুগ্ধপোষ্য শিশু। ধূসরের পেছন থেকে পুষ্প আর পিউর পেছনে রুবাইদা বেগম, দুজন বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছেন ওদের কাণ্ড। শেষমেশ লড়াইয়ে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই দমে গেল পিউ। দরজা ছেড়ে দিয়ে এক লাফে গিয়ে লুকালো রুবাইদা বেগমের পেছনে। ভীত আর্তনাদ করে বলল, ও মেজমা, আমাকে বাঁচাও। রুবাইদা বেগম আশ্বস্ত করলেন, কিছু হবে না, আমি আছি তো। কাজ হলো না তাতে। পিউ অস্থির হয়ে বলল, না না, আমাকে মারবে তোমার ছেলে। ধূসর ঘরের ভেতর পা রাখতেই পিউ আতঙ্কে চিৎকার ছড়ল। পুনরায় বাচ্চাদের মতো কেঁদে উঠল। রুবাইদা বেগম ওকে আড়াল করে বললেন, ধূসর, কিছু বলবি না ওকে? ধূসরের কানে কথাটা পৌঁছালো না কি বোঝা গেল না। সে আগুন চোখে চেয়ে রইল পিউর দিকে। মেয়েটার রুহু শুকিয়ে গেল এতেই। ধূসর গম্ভীর কণ্ঠে হুকুম ছুড়ল, সামনে আয়। পিউ আরও জোরে সোরে আগলে ধরল রুবাইদা বেগমকে। ও মেজমা, মেজমা, আমাকে বাঁচাও, আমি শেষ। রুবাইদা বেগম চোখ রাঙালেন ছেলেকে। ধূসর, কি হচ্ছেটা কি? ভয় পাচ্ছে তো মেয়েটা। বারণ করছি না তোকে? ধূসরের শক্তপোক্ত চিবুক মটমট করে উঠল। এখন ভয় পাচ্ছে কেন? এরকম করার আগে মাথায় থাকে না? মারিয়া কি মনে করবে একবারও ভেবেছে? কি চাইছে ও? আমার সম্মানটা মাটিতে মেশাতে? মা, তুমি সরো, আমাকে বুঝে নিতে দাও। ও কেন এরকম করলো বলতে হবে আমাকে। এক্ষুনি তুই সামনে আসবি পিউ, খুব খারাপ হবে না হলে। পিউয়ের হাত পা থরথর করে কাঁপছে। এক প্রকার আষ্টপৃষ্ঠে খামচে ধরেছে রুবাইদা বেগমকে। রুবাইদা বেগম হাজার বলে কয় ছেলেকে বোঝাতে পারলেন না। ধূসরের টকটকে মুখমণ্ডল দেখেই বোঝা যাচ্ছে কি মারাত্মক রেগে গেছে। কিন্তু ওকে খবরটা দিল কেউ? পিউ কিছুতেই চোখ তুলল না। সেই পায়ের পাতার দিক চেয়ে, ভীতশস্ত্র চেয়ে কাদায় ব্যস্ত। সকালে কার মুখ দেখে উঠেছিল আজ? এতটা খারাপ তো কোনোদিন যায় না। ধূসর হুঙ্কার দিল, সামনে আসবি না? পিউ কেঁপে ওঠে, আরও দৃঢ় করে আগলে ধরে রুবাইদা বেগমকে। ভদ্রমহিলা সাংঘাতিক বিপাতে পড়লেন যেন। দুজনের কোনটাকে সামলাবেন বুঝে পেলেন না। মেয়েটাকে বাঁচাতে বাপ চাচা কাউকে ডাকবেন, তাও হবে না, বৃষ্টি রকমের ঝামেলা হবে তবে। শেষমেশ উপায় না দেখে রুবাইদা বেগম বললেন, থাক রে ধূসর, পিউ মারিয়ার কাছেই পড়বে, এমন আর কখনো করবে না, রাগ করিস না, থাক। পিউ কান্না থামিয়ে ভ্রু কোচকাম, বলতে চাইল, কিছুতেই আমি ওই মেয়ের কাছে পড়ব না। পরপর ধূসরের লালিত চোখ দেখে আটোসাটো হয়ে ঢোক গিলল সে। ধূসর পুরু কণ্ঠে বলল, কথাটা ওর মুখ থেকে বলতে বলো। রুবাইদা বেগম পিউর দিকে ঘাড় কাত করে তাকালেন। মোলায়েম কণ্ঠে বললেন, বল মা, তুই মারিয়ার কাছে পড়বি না, বল। সাথে চোখ দিয়ে হ্যাঁ বলতে ইশারা করলেন তিনি। মনের মধ্যে সকল বিরোধিতা চাপা দিয়ে ধূসরের ভয়ে ওপরে নিচে মাথা দোলালো পিউ। পূর্বে সে। রুবাইদা বেগম সঙ্গে সঙ্গে প্রশস্ত হেসে বললেন, দেখলি মেয়েটা,
কত লক্ষ্মী। ধূসরে ক্রোধিত মুখশ্রী ক্ষান্ত হলো খানিক, গম্ভীর কণ্ঠে তর্জন দিল, এক্ষুনি ফ্রেশ হই টেবিলে বস, আমি মারিয়াকে পাঠাচ্ছি। নতুন কোনো নাটক করলে। নালা, ও কিচ্ছু করবে না, তুই যা বাবা যা। ধূসর তির্যক দৃষ্টিতে আর চোখে একবার দেখে নিল পিউকে, শব্দযুক্ত কদমে ঘর ছাড়ল। এরপর পিউর নিচের অধর উল্টে পাল্টে উঠে এলো চূড়ায়। কষ্টে রাগে দুঃখে মন চাইল বারান্দা থেকে ঝাঁপ দিতে। ধূসরবাই ওই মেয়ের জন্য এত কিছু বলে গেল, রাগ দেখালো। এতটা গুরুত্ব তো আমাকেও দেন না উনি। পিউ ঝরঝর করে কাঁদবে এর আগেই রুবায়দা বেগম গাল ধরে বললেন, ইস, কি অবস্থা চেহারার। জামা, চোখে মুখে একটু পানি দিয়ে আয়, খিদে পেয়েছে, খাবি কিছু? পিউ দুপাশে মাথা নাড়ল, নাক টেনে বেসিনের দিকে হাঁটা ধরল। পুষ্প খাম্বার মতো সোজা হয়ে দাঁড়িয়ে এতক্ষণ নীরব দর্শক বনে দেখেছে সব। পিউ পাশ কাটিয়ে যাওয়ার সময় দুঃখী কণ্ঠে বলল, কেন যে শুধু শুধু কান্নাকাটি করতে গেলি? ধূসর ভাইয়া আসতেই তো হাওয়া বেরিয়ে গেল সব। পিউ ছ্যাত করে উঠে বলল, তুই যে আজকাল কোথায় কোথায় উকি মারছিস, আব্বুকে গিয়ে বলবো। তৎক্ষণাৎ মেয়েটা চিমসে যায়। পিউ আর কিছু বলল না, তবে মনে মনে জোরাল প্রতিজ্ঞা করল, এখন যত কাঁদাচ্ছেন ধূসর ভাই, সব কড়ায় গণ্ডা শোধ করব একদিন। পিউ ঠিকঠাক হয়ে টেবিলে বসার পরেই মারিয়া পড়াতে এলো। মিনা বেগমের ঠোঁটে সেই ক্ষণে বিজয়ের চাপা হাসি ফুটল। গর্বিত হলেন তার। ঘাড়তেরা মেয়েকে ঠিক করতে ধূসরের জুড়ি নেই। কিন্তু কথা হলো, ওকে ডাকল কে? প্রত্যেকেরই এক প্রশ্ন, অথচ জবাব পাওয়া গেল না। পিউয়ের কান্না বন্ধ হলেও হেঁচকি চলছে, নাক টানছে। মারিয়া সহজ স্বাভাবিকভাবে পড়াতে শুরু করল। হাবভাব দেখে বোঝার উপায় নেই বাড়িতে ঢোকার পর কী লঙ্কাকাণ্ড ঘটেছে। মারিয়া জিজ্ঞেস করল, আজ তো প্রথম দিন, কি পড়বে পিউ? পিউ থমথমে কণ্ঠে জবাব দিল, আপনার যা মন চায় পড়ান। না, তোমার একটা। কথার মধ্যেই প্রবেশ করল ধূসর। সোজা মারিয়াকে শুধালো, কোনো সমস্যা হচ্ছে মারিয়া? আওয়াজ শুনেও পিউ পেছন ঘুরে কাকাল না। মারিয়ার পেছনে থাকা থাই গ্লাসের দিক তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। ধূসরের প্রতিবিম্ব স্পষ্ট সেখানে। মারিয়া মৃদু হেসে বলল, না না, সমস্যা হচ্ছে না, বরং তোমার বাড়ির লোকের এত অমায়িক, আমার তো ভালোই লাগছে। পিউ দাঁত কপাটি চেপে ধরল। মেয়েটি তার ধূসর ভাইকে তুমি তুমি করছে কেন? ধূসর অমত্ত জবাব দিল, বেশ, কোনো কিছু প্রয়োজন হলে বড়মাকে বলবে, সংকোচ করবে না, আমি আসি। পিউয়ের মেজাজ খারাপ মাত্রা ছাড়ালো। কলমের নিপটা শক্ত হাতে চেপে ধরল খাতার সাদা পৃষ্ঠায়। খুব তাড়াতাড়ি এই মারিয়াকে তাড়াতে হবে, না হলে ভালো মন্দ বলা যায় না। দেখা গেল এই মেয়েই তার জীবনে সোঁচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোল। রিস্ক তো নেওয়া যাবে না। ওরিয়ম, মিটিং শুরু হওয়ার কথা ছিল যখন, তার থেকেও 1 ঘণ্টা পার হয়েছে, অথচ এখনও পার্লামেন্টে হাজির হয়নি ধূসর। ইকবার বারবার হাতঘড়ি দেখছে, দুহাতে কোমরে ঠেকিয়ে উদ্গ্রীবভাবে তাকাচ্ছে গেটের দিক। কিন্তু তবুও বিরক্তির ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না চেহারায়। এই যে এতক্ষণ ধরে ধূসর আসেনি, এটাই যেন স্বাভাবিক। তবে বাকিরা অধৈর্য হয়ে পড়েছে, বসে বসে ঝিমোচ্ছে কেউ কেউ। এতটা সময় বসতে বসতেও পিঠ ধরে গেছে অনেকের। কিন্তু টু শব্দ করা চলবে না। ইকবালের ঘোষণা, যখন ধূসর না এলে মিটিং শুরু হবে না, তখন হবেও না। আর সভাপতির মুখের উপর কথা বলার জন্য যেটুকু বক্ষপিঠ প্রয়োজন, তা ওদের নেই। ইকবালদের আরও একজন হলো সোহেল। একই সাথে পড়াশোনা করেছে সেও। এই 1 ঘণ্টা এই অবধি 4টে সিগারেট টেনেছে। এ মাথা থেকে ও মাথা হেঁটেছে। হাত নিষ্পিস করছিল ধূসরকে ফোন করতে, অথচ ইকবালের কড়া নির্দেশ, ফোন করা চলবে না। ধূসর কি না কি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, সেখানে ডিস্টার্ব করলেই কাটা যাবে গর্দান। সোহেল বড় করে হাই তুলল, ঘুম পাচ্ছে এখন। আর ধৈর্য রাখতে না পেরে শেষে উঠে এলো ইকবালের নিকট। ছেলেটা এখনও ওভাবে দাঁড়িয়ে। সোহেল কপাল গুছিয়ে বলল, হ্যাঁ রে ভাই, আর কতক্ষণ লাগবে ওর? ফোন কর না এবার। ইকবাল তাকালো না, গেটের পানে চোখ রেখেই উত্তর দিল, না, চলে আসবে। সোহেল চবর্গীয় শব্দ করে বলল, বুঝলাম না, তোর মিটিং শুরু করতে ধূসরকে কেন লাগবে? তুই হলি এখানকার সভাপতি, আর ধূসর সহসভাপতি। ওর থেকে বেশি ক্ষমতা তোর, তুই শুরু করলেই তো হয়, তাই না? ইকবাল ফিরল ওর দিকে, মুচকি হেসে বলল, ধূসর তোকে ঠিক নামেই ডাকে, তুই আসলেই ছাগল। সোহেলের উদ্বিগ্ন মুখচোখ শিথিল হল, কালো হয়ে এলো সাথে সাথে। মন খারাপ করে বলল, আজ পেটের মধ্যে ইয়ারফোনের প্যাচ নেই বলে এভাবে বললি? এই তুই আমার ছোটবেলার বন্ধু? ইকবাল আবার হাসল। সোহেলের কাঁধ পেঁচিয়ে বলল, গাধা, মজাও বুঝিস না? শোন, আজ তোকে একটা সহজ কথা বুঝিয়ে দেই। সেটা হলো, ধূসরের একার মাথায় যা বুদ্ধি, তা তোর আর আমার দুটো মাথা এক জায়গায় করলেও হবে না, বুঝলি? সোহেল বোকা বোকা চাউনিতে তাকিয়ে মাথা নাড়ল। বোঝেনি। ইকবাল বলল, আজামতাম তুই বুঝবি না। আচ্ছা দেখ, এ অবধি যত মিটিং আলোচনা আমরা করেছি, তাতে সবথেকে বেশি কথা বলে কে?
ধূসর, আমরা যদি কোনো সিদ্ধান্ত নিই সবার আগে সেটা উপস্থাপন করে কে? ধূসর, যে কোনো ঝুটঝামেলা মেটাতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে কে? সোহেল এবারেও মাথা দুলে বলল, ধূসর। তাহলে সবথেকে বেশি কৃতিত্ব কার? ধূসরের। ইকবাল তার কাঁধ চাপড়ে বলল, সাব্বাস, বুদ্ধি খুলেছে। তোকে একটা সিক্রেট বলি, শোন। এরপর ইকবাল ফিসফিস করে বলল, আমি নামেই সভাপতি, আর ধূসরও নামেই সহসভাপতি। বুঝেছিস? সোহেল মাথা জুলকে বলল, না। আহাম্মক। এরই মধ্যে ধূসরের বাইকের শব্দ পেল ইকবাল। সোহেলকে রেখেই এগিয়ে গেল ওর দিকে। ধূসর বাইক স্ট্যান্ড করেছে কেবল। ইকবাল গিয়েই বলল, কিরে শালা, মিটল তোর কাজ? ধূসর ছোট করে জবাব দিল, হুম। পরপর চোখ সরু করে বলল, তোর শালা আমি? ইকবাল লজ্জা পেয়ে ঘাড় চুলকালো। প্রসঙ্গে এড়িয়ে বলল, আচ্ছা, তোর ক্লান্ত লাগছে না? এই বয়সে বিয়ে ছাড়াই বাচ্চা সামলাচ্ছিস যে? ধূসর একদম স্বাভাবিক কণ্ঠে বলল, জানতাম এরকম কিছু ঘটবে, প্রস্তুত ছিলাম। ইকবাল বড় করে শ্বাস টেনে বলল, বুঝলাম, এসব তোর দ্বারাই সম্ভব। আচ্ছা চল, এবার অনেক সময় গেছে, আসল কাজ শুরু করি। এই বলে ওই গেল, বাইক হাতে নিল। এই সময় মিটিংয়ের কথা হয়েছিল, এখনও ধূসর সেখানে যায়নি। এই সময় সোহেল জিজ্ঞাসা করল, তুমি কি এখনো ব্যস্ত আছো? তোমার জন্মদিনের কি খবর? ইকবাল একটা ছোট্ট করে হাসি দিল, বলল, আমি বলছি, আগে এটা হয়ে যাক। রাত ৮টা বাজে। পুষ্পর বিছানায় তদন্ত কমিটি বসেছে। সুমনা বেগম, পুষ্প আর পিউ অংশ নিয়েছে সেখানে। সম্পর্কে সুমনা বেগম ওদের চাচি হলেও মিশন ঠিক বন্ধুর মতন। আপাতত ৩ জনের একটাই প্রশ্ন, ধূসরকে খবরটা দিল কে? পিউ ভেবেছিল পুষ্প আনিয়েছে ধূসরকে, সেই জন্যই তো তখন চোটপাট দেখালো ওরকম। পরে জানল পুষ্প কিছুই জানে না এসব। একে একে বাড়ির প্রত্যেককে সে জিজ্ঞেস করেছে ঘর শত্রু বিভীষণের কাজটা কে করল। ধূসরের এই সময় না এলে মারিয়ার কাছে জোরপূর্বক পড়তে হতো না তার। উল্টে ওর কান্নাকাটি দেখে বাবা ঠিক পাঠিয়ে দিতেন মেয়েটিকে। ধ্যাত, সব মাটি। সলা পরামর্শ করে ও কোনো উত্তর পাওয়া গেল না যখন সবাই হার মেনে বসে রইল। ক্ষণকার নীরবতা চলল ৩ জনের। হঠাৎ পুষ্প শুধালো, আচ্ছা, মারিয়া আপু কেমন পড়ান? পিউয়ের অভিব্যক্তি মুহূর্তে পাল্টাল, যেন শুনল তার জাতশত্রুর নাম। ইচ্ছে হলো বলবে, বিশ্রী পড়ায়, বাজে পড়ায়, এত খারাপ কেউ পড়ায় না। পরে ভাবল মিথ্যে বলে লাভ নেই। হাস্যহীন জবাব দিল, একদিন পরে বুঝিনি, অপেক্ষা করো, ২ দিন পর জানাবো। পুষ্প মিটিমিটি হেসে বলল, ধূসর ভাই আজ যা দিল না পিউকে। ছোট মা, ওনাকে দেখলে ওর হাত পা এরকম কাঁপছিল দেখো। পিউর কাঁপাকাঁপিকে অনুকরণ করে দেখালো পুষ্প। সুমনা বেগমও হেসে উঠলেন। পিউ চেতে বলল, ওনাকে দেখলে তুই বোধহয় কাঁপিস না? সেদিন যখন ধূসর ভাই তোকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলেন, মনে আছে? ভয়ে দরজা আটকে বসেছিলি। পুষ্পের কথা বন্ধ হয়ে গেল। হাসি হাসি মুখটাও দপ করে নিভে গেল। মিনমিন করে বলল, থাক থাক, এমনি নাকি আমার জানা আছে। সুমনা বেগম বললেন, আহা, তোরা ঝগড়া করছিস কেন? আর ও পিউ, তুই বা মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? হাস একটু, চল লুডু খেলি আমরা। পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল, না গো ছোট মা, ভাল লাগছে না আমার। যতক্ষণ না অবধি জানব ধূসর বাইকে কে ফোন করল, ততক্ষণ অবধি শান্তি নেই। অথচ মনে মনে বলল, যতক্ষণ না অবধি ওই মারি পেতনিকে না তাড়াবো, ততক্ষণ অবধি ঘুমও হবে না। হঠাৎই দরজায় দাঁড়ানো রাদীপ হৈ হৈ করে বলল, বড় ভাইয়াকে তো ফোন আমি করেছি পিউপু। সকলে চমকে তাকালো ওর দিকে। পুষ্প অবাক হয়ে বলল, তুই? কেন? রাদীপ তার হাফ জিন্স প্যান্টের পকেটে হাত ভরিয়ে দুপা এগিয়ে গেল। ভীষণ ভাব নিয়ে বলল, কেন আবার? পিউপুকে বকা খাওয়াতে। ওমন কিউটাপুটাকে দেখে পিউপু যেভাবে কান্নাকাটি লাগালো, আমার ভারী খারাপ লেগেছে। ওই জন্যে না আম্মুর ফোন থেকে ভাইয়াকে কলটা করেছি। প্রত্যেকে হাঁ করে রাদীফের মুখের দিক তাকিয়ে রইল। পিউ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুই আমার ভাই না দুশ্মন? বাইরের মেয়েটার জন্য আমাকে বকা খাওয়াতে এত ইচ্ছে জাগলো তোর? রাদীফ দাঁত বার করে হেসে বলল, সরি পিউপু, কিছু মনে করো না। ভাইয়াকে না জানালে বড় চাচু মারিয়াপুকে পাঠিয়ে দিতেন। আমি কিছুতেই তা হতে দিতে পারি না। ওনার চুলগুলো দেখছো তোমরা, কি সুন্দর আর লঙ্গা। আর তোমরা কি করো? কেটে কুটে সব ছোট করে রাখো, ছাবলের দাড়ির মতো। ভাল লাগে না। তীব্র অনীহা প্রকাশ করল রাদীফ। পিউ নাক ফুলিয়ে বলল, তবে রে, দাঁড়া। বিপদ সংকেত পেইতেই দৌড় লাগালো রাদীফ। পেছনে ছুটল পিউ। আজ এই পিচ্চি 12টা বাজাবে। দাঁড়া বলছি, দাঁড়া রাদীফ। রাদীফ ছুটতে ছুটতে বলল, পাগল নাকি? আমি দাঁড়াই আর তুমি আমাকে ইচ্ছে মতো কেলানি দাও? দেখতে দেখতে রাদীফ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পিউ একই রকম ছুটছে পেছনে। জবা বেগম টেবিল মুছতে মুছতে সাবধানী বানিয়ে দিল, আহা, আস্তে, পরে যাবি। রাদীফ খিলখিল করে হেসে দাঁড়িয়ে পড়ল সদর দরজার সামনে। মাথা নেড়ে নেড়ে বলল, এসো, ধরবে এসো। পিউ ধরতে এগোতেই রাদীফ সরে গেল।
ঠিক সেই সময় হাজির হলো সাদিফ। অফিস থেকে ফিরেছে সে। অমনি সংঘর্ষ হলো সাদিফের বুকের সঙ্গে। ধাক্কার টাল সামলাতে না পেরে 2 ফুটের পিউ ছিটকে পড়ল মেঝেতে। সাদিফ পড়তে পড়তেও দেয়াল ধরে সামলালো, তবে চোখের চাশমাখানা নিস্তার পেল না। বেচারা খসে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। দৃশ্যটায় দারুণ মজা পেল রাদিফ। হাততালি দিয়ে হেসে উঠল সে। পিউ ব্যথা পেল কোমরে, কিন্তু সাদিফের মেজাজ চড়ে বসল। ভাঙাচোরা চশমার খণ্ডর দিক কিছুক্ষণ থম ধরে চেয়ে থাকল, পরপর তুলে নিল হাতে। পিউ কোয়ালকম উঠে দাঁড়ালো মাত্র। কোন খেয়ালে রাদিফকে ধরতে গিয়ে সাদিফের সঙ্গে বাড়ি লেগেছে। এতে তার কোনো দোষ নেই, তবুও ভীষণ দুঃখিত হয়ে বলতে গেল, সরি ভাইয়া, আমি। প্রথমবারের মতো ধমকে উঠল সাদিফ। রেগে আগুন হয়ে বলল, এক চড় মেরে সব দাঁত ফেলে দেব তোর। চোখে দেখিস না? দিলি তো আমার প্রিয় চশমাটাকে ভেঙে। পিউ কেঁপে উঠল, ভয় পেল। ভাইয়ের রাগান্বিত অবস্থা দেখে হাসি মুছে গেছে রাদিফের। কেটে পড়ল সে। সাদিফের থেকে কোনো দিন একটা বকাও না শোনা পিউর বুকটা ভারী হয়ে এলো। কোটরে জল জমল। উঁচু কণ্ঠ কানে যেতেই ছুটে এলেন জবা বেগম। উদ্বিগ্ন হয়ে শুধালেন, কি হয়েছে? কি হয়েছে ওকে জিজ্ঞাসা করো। পিউ, তোর বয়স কত রে? সারাদিন ছোটাছুটি করছিস, পড়তে বসতে পারিস না। এক জায়গায় শান্ত হয়ে বসে থাকলে কি জাত যাবে? বয়স যত বাড়ছে বুদ্ধি তত কমছে, বাড়ছে ছেলে মানুষই। পিউ মাথা নিচু করে ফেল। চোখ থেকে দুফোঁটা জল গড়ালো গালে। জবা বেগম ওকে আগলে ধরে বললেন, হ্যাঁ, এভাবে বলছিস কেন? একটা চশমার জন্য এত কথা শোনানোর কি আছে? কিনে নিতে পারবি না? সাদিফ নাক মুখ ফুলিয়ে বলল, যা বোঝো না সেই নিয়ে কথা বলো না মা। তোমাদের আশকারাতেই ও এরকম হচ্ছে। ধুর, মুডটাই বিগড়ে দিল। সাদিফ গটগট করে পায়ে ঘরে চলে গেল। পিউ অনুতাপ করে ভেজা গলায় বলল, বিশ্বাস করো সেজমা, আমি ইচ্ছে করে করিনি। জবা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, জানি তো আমি মা, তুই ওর কথা ছাড়তো। পিউভের কিছু বলতে গেলে চোখ পড়ল চৌকাঠে। ধূসর দাঁড়িয়ে, ছোটখাটো আক্ষি যুগল তার দিকেই চেয়ে। পিউয়ের আর কিচ্ছু বলার ইচ্ছে করল না। চোখ মুছে ঘরে গেল সেও। জবা বেগম লম্বা নিঃশ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে সেও ফিরে গেলেন কাজে। ধূসরকে লক্ষ্য করেননি। ধূসর বাড়িতে পা রাখল, কোথাও না থেমে সোজা চলে গেল সাদিফের ঘরের দিকে। সাদিফ শর্টের 2টো বোতাম খুলেছে কেবল। এর মধ্যেই দরজায় টোকা শুনে ফের লাগাল। দরজা টানতেই ওপাশে ধূসরকে দেখে অবাক হল খানিক। সচরাচর তার রুমে আসে না সে। তেতে থাকা মেজাজেও হাসার চেষ্টা করে বলল, ভায়া, তুমি? ভেতরে এসো। ধূসর ঢুকল না। ওভাবে দাঁড়িয়েই গুমট স্বরে সোজা সাপটা প্রশ্ন করল, চশমার দাম কত তোর? কোন ব্র্যান্ড থেকে কিনেছিস?